আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 9 বর্তনী ও জলবিদ্যুতে কিছু পাঠ নিয়ে আলোচনা করব। আজকের পাঠে আমি প্রথম যেটা পাঠদান করব সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ কিংবা তড়িৎ প্রবাহ কি। বিদ্যুৎ প্রবাহ, ইলেকট্রিসিটি কিভাবে প্রবাহিত হচ্ছে, এটাই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। যেমন কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য প্রয়োজন হয় এর দুই প্রান্তের বিভব পার্থক্য। অর্থাৎ তড়িৎ যদি প্রবাহিত হয়, বিদ্যুৎ প্রবাহিতের জন্য অবশ্যই এর দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য থাকতে হবে। অর্থাৎ এক পাশে যদি 10 ভোল্ট থাকে, আরেক পাশে যদি 10 ভোল্ট হয়, তাহলে কিন্তু পার্থক্য হলো না, সমান সমান হলো, তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে না। এক পাশে 10 ভোল্ট, আরেক পাশে 5 ভোল্ট হলে তাহলে এটা পার্থক্য হলো, তখনই তড়িৎ প্রবাহিত হবে। অর্থাৎ সার্কিট, বর্তনী মানে সার্কিটের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য অবশ্যই দরকার দুই প্রান্তের বিভব পার্থক্য। প্রত্যেক ধাতব পদার্থে কিছু মুক্ত ইলেকট্রন থাকে, যারা ওই পদার্থের মধ্য দিয়ে মুক্তভাবে ঘুরে বেড়ায়। ইলেকট্রনগুলো ওই ধাতব পদার্থের মধ্য দিয়ে মুক্তভাবে ঘুরে বেড়ায়। যখন দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে তার দ্বারা যুক্ত করা হয়, তখন নিম্ন বিভব সম্পন্ন ধাতব বস্তু অর্থাৎ লো ভোল্টেজের ধাতব বস্তু থেকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন উচ্চ বিভব সম্পন্ন ধাতব বস্তুর দিকে ধাবিত হয়। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের জন্য ইলেকট্রন প্রবাহ, বিদ্যুৎ প্রবাহটাও মূলত হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। যে নিম্ন বিভব সম্পন্ন ধাতব বস্তু থেকে ইলেকট্রনগুলো উচ্চ বিভব সম্পন্ন ধাতব বস্তুর দিকে ধাবিত হবে। দেখো, আমি একটা সার্কিট দেখাচ্ছি তোমাদের। এই সার্কিটটা দেখানো আছে। যেহেতু আমি বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ বলতে কি বুঝো সেটা যাকে জ্ঞানমূলকে তুমি কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য প্রয়োজন হয় এই দুই প্রান্তের বিভব পার্থক্য, এটা লিখলে তো হবে না। এটা বিশ্লেষণ করে তারপরে আমি তোমাকে বোঝাচ্ছি যে বিদ্যুৎ প্রবাহটা আসলে কি বা কাকে বলে। তাহলে বিদ্যুৎ প্রবাহের জন্য প্রথম পয়েন্ট হচ্ছে, যদি বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই দুই প্রান্তে ভোল্টেজের পার্থক্য থাকতে হবে। এই ভোল্টেজের পার্থক্য না হলে কিন্তু বিদ্যুৎ প্রবাহিতই হবে না। তাহলে আমরা দেখো, আরেকটা পয়েন্ট হচ্ছে, যদি তুমি দুইটি ভিন্ন ভোল্টেজের ধাতব বস্তুকে তার দ্বারা যুক্ত করো, তখন নিম্ন বিভব সম্পন্ন, নিম্ন মানে হচ্ছে লো ভোল্টেজ, সেই সব ধাতব বস্তু থেকে ইলেকট্রনগুলো উচ্চ বিভব সম্পন্ন ধাতব বস্তুর দিকে ধাবিত হবে, তাহলেই বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে বিদ্যুৎ বর্তনীর ছবিটা আমি এখানে দেখিয়ে দিলাম তোমাদের, কিভাবে একটা সার্কিটের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। তারপর দেখো, পরবর্তীতে আমরা দেখো এখানে দেখাচ্ছি তড়িৎ প্রবাহ কি। তাহলে কোনো পরিবাহীর যে কোনো প্রচ্ছচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাই তড়িৎ প্রবাহ। অর্থাৎ এখানে কোনো পরিবাহীর যে কোনো প্রচ্ছচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে, এখানে একটা তাহলে সময় মানে একটা টাইম দেওয়া আছে, এবং যে পরিমাণ আধান অর্থাৎ চার্জ, এখানে চার্জ প্রবাহিত হয় তাই তড়িৎ প্রবাহ। তাহলে তুমি তিনটে জিনিস মনে রাখলেই এইটা কাকে বলে লিখতে পারবে, মুখস্থ করার দরকার নেই। কোনো পরিবাহী তোমরা জানো যেটার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, সেটার ভিতর দিয়ে একক সময়ে, অর্থাৎ যখন তোমাদের বাসায় কতটুকু বিদ্যুৎ খরচ হচ্ছে সেটা কিন্তু তোমরা জানতে পারো। কিভাবে জানতে পারো? যে তোমাদের
বাসায় মিটার আছে, সেখান থেকে আমরা জানতে পারি যে প্রত্যেক টাইমে টাইমে কিন্তু কতটুকু চার্জ হচ্ছে এবং কতটুকু তুমি বিদ্যুৎ খরচ করছো সেটা কিন্তু উঠে যাচ্ছে, সেটাই তড়িৎ প্রবাহ। আর এই তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এমসিকিউতে আসে। আবার তোমরা যখন এই অধ্যায়ের কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো যখন করাবো তখন দেখো যদি তড়িৎ প্রবাহ বের করতে বলে তখন আমরা অবশ্যই একক হিসাবে সেটা বের করে অ্যাম্পিয়ার লিখব। তাহলে এগুলি জেনে রাখা দরকার তোমাদের জন্য। তড়িৎ প্রবাহের প্রকারভেদ, অর্থাৎ আমি এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করছি সেটা দেখো। এখন দেখো তড়িৎ প্রবাহের প্রকারভেদ, কত ধরনের তড়িৎ প্রবাহিত। তড়িৎ না বলে তোমরা যদি বিদ্যুৎ প্রবাহ লিখো তাতেও কিন্তু ভুল নেই, বিদ্যুৎ প্রবাহ লিখতে পারো, যেটা আমরা বেশি মনে রাখতে পারি। যেমন তড়িৎ শব্দটার চেয়ে অনেকে আমরা বেশিরভাগ বলে অভ্যস্ত হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। এখানে তড়িৎ প্রবাহ বইয়েতে লেখা আছে, তুমি এটাও লিখতে পারো, বিদ্যুৎ প্রবাহও লিখতে পারো। তড়িৎ প্রবাহ হচ্ছে দুই ধরনের, ডিসি প্রবাহ, এসি প্রবাহ। এখানে বলে রাখা ভালো, ডিসি আর এসি এইগুলো তোমার জ্ঞানমূলকে আসতে পারে, অনুধাবনে আসতে পারে, প্রয়োগমূলতে আসতে পারে, উচ্চতর দক্ষতাও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। তাহলে এই পাঠে এই অংশটুকু আমরা খুব মনোযোগের সাথে লক্ষ্য করব এবং অনুধাবন করব এইভাবে যে আমাকে শিখে লিখতে হবে। আগে আমি বিষয়বস্তুটা বুঝবো, অর্থাৎ অনুধাবন করব, অনুধাবন করার পর আমি অবশ্যই শিখে তারপর লিখব। তুমি মাথায় রাখবে যে বিজ্ঞান কিন্তু শুধু শিখে না, লিখতেও হয়। লিখলে তোমার বিষয়বস্তুটার তুমি গভীরে চলে যেতে পারবে, যে বানান ভুল কিনা বা কোন জায়গাটা আমার ভুল হলো, এইসব জিনিসে তুমি খুব খেয়াল করতে পারবে। যেহেতু আমরা ডিসি প্রবাহ এসি প্রবাহ নিয়ে আলোচনা করব, এখানে অনেক সময় ছাত্রছাত্রীরা উলট পালট করে ফেলে, ডিসির সংজ্ঞার জায়গায় এসির সংজ্ঞা লিখে ফেলে, এসির জায়গায় ডিসি লিখে ফেলে। তাহলে এখানে মনে রাখার কিছু কৌশল আছে। যেমন দেখো ডিসি প্রবাহ, তুমি এটাই ভালো করে শিখো, দুইটাই শিখবে। যদি একটাকে খুব হাইলাইটস করো, খুব মনে রাখার চেষ্টা করো, আরেকটা তোমার মনে থাকবে। কিভাবে? ডিসি প্রবাহ ডাইরেক্ট, ডি দিয়ে ডাইরেক্ট, এটা মনে রাখবো। অর্থাৎ এটা অপর্যায়বৃত্ত, এটা চক্রাকারে ঘুরছে না, অপর্যায়বৃত্ত এবং একমুখী, একদিকেই যাবে। তাহলে আমরা বাংলায় বলবো অপর্যায়বৃত্ত, ইংরেজিতে বলবো ডিসি, আবার এটাকে একমুখী বলেও বলতে পারি। কারণ তোমরা ছবিটা দেখো, ছবিতে এখানে আই লেখা আছে, অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহ দিয়ে আইকে বোঝানো হয়েছে টি, টি মানে সময়। সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না, সময়ের সাথে দিকের কোনো পরিবর্তন ঘটে না। দেখো একদিকেই যাচ্ছে, অর্থাৎ একমুখী তড়িৎ প্রবাহ, সব সময় তড়িৎ প্রবাহ একদিকে যাচ্ছে। এর উৎস হচ্ছে ব্যাটারি, জেনারেটর। এগুলো এমসিকিউর জন্য খুব মনে রাখবে। তাহলে ডিসির মধ্যে ব্যাটারি আছে, জেনারেটর। ব্যাটারি সবাই চিনো তোমরা, ব্যাটারি আছে কোথায়? রিমোট কন্ট্রোল সবসময় তোমরা দেখো ব্যাটারি থাকে। তাহলে ওই ব্যাটারি উৎসটা কিন্তু ডিসি। জেনারেটর, ওখানেও ডিসি প্রবাহ। এসি প্রবাহ দেখো, এসি প্রবাহটা অনেকটা তরঙ্গের মতো, এটার উৎস আবার ডায়নামো বা জেনারেটর। তাহলে জেনারেটর ডিসিতেও আছে, এসিতেও আছে, কিন্তু ব্যাটারি ডিসিতে আর ডায়নামো হচ্ছে এসিতে। তাহলে এই দুটো মনে রাখবে। আর এসি প্রবাহটা তরঙ্গ আকারে, দেখো উপরে উঠছে একবার, নিচে নামছে, আবার উপরে উঠছে, নিচে নামছে। কিভাবে? আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো, এই যে উপরে উঠছে, নিচে নামছে, উপরে উঠছে, নিচে নামছে। এখানে সময়, এখানে আই, এখানে আই, এখানে সময়। এটা কিন্তু একদিকে যাচ্ছে, দেখেছ? আর এইটা
এই যে এখানে যেটা, এটা এখানে থেকে এই জায়গায় এখানে এসে তরঙ্গ আকারে উপরে নিচে যাচ্ছে। অর্থাৎ এখানে যখন নির্দিষ্ট সময় পর পর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয়, অর্থাৎ নির্দিষ্ট সময় তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হচ্ছে, এই যে উপরে উঠছে নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে, তাহলে নির্দিষ্ট সময় পর পর সে দিক পরিবর্তন করছে, সেজন্য এটা হচ্ছে পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ। এই প্রবাহটা সরবরাহ করা সহজ এবং সাশ্রয়ী, সেজন্য এটার ব্যবহারটা বেশি হয়। যেহেতু এটা সরবরাহ করা সহজ এবং সাশ্রয়ী, তাই এর ব্যবহার বেশি হয়। দেখো এরপর বিভব পার্থক্য কী? আমরা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে দেখেছি যে বিভব পার্থক্য না থাকলে বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে বিভব পার্থক্যটা কী? প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণকে ওই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য বলে। অর্থাৎ আমরা প্রতি একক চার্জকে তড়িৎ ক্ষেত্র যেখান থেকে বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে, মানে বিদ্যুৎটা সেখানে আছে, এই তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে, ধরো একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে কাজের পরিমাণ, যতটুকু কাজ হলো সেই কাজটার পরিমাণকে ওই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য বলে। অর্থাৎ দুইটি বিন্দুর যদি বিভব পার্থক্য না থাকে তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে না। দেখো তোমাদের এখানে আমি একটা ছবির মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করেছি, খেয়াল করো, এখানে 10 ভোল্টেজ, এখানে 5 ভোল্টেজ, অর্থাৎ এখানে বিভব পার্থক্য আছে। তীর চিহ্নটা এই পাশে বিদ্যুৎ প্রবাহিত, এখানে ইলেকট্রন প্রবাহ, তীর চিহ্ন ওই পাশে, অর্থাৎ লো ভোল্টেজ থেকে নিম্ন বিভব সম্পন্ন থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে ইলেকট্রন প্রবাহ হচ্ছে। এই পাশে 10 ভোল্টেজ, এই পাশে 10 ভোল্টেজ, এখানে ইলেকট্রন প্রবাহের প্রশ্নই আসে না, বিদ্যুৎ তো প্রবাহিতই হবে না। ইলেকট্রন প্রবাহ না হলে তো বিদ্যুৎ প্রবাহিত হবে না। এরপর দেখো আমরা তড়িৎ বিভব পার্থক্যের একক কি? ভোল্ট। যেমন তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার আর বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। তাহলে এটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য, আবার অঙ্ক যখন আসবে অঙ্কেও বিভব পার্থক্য বের করলে তার একক লিখতে হবে ভোল্ট। এখন আমরা বিভব পার্থক্যর যে ছবিটা আছে এই ছবিটা দিয়েই তুমি বিভব পার্থক্য বুঝতে পারবে যে যদি দুই প্রান্তের পার্থক্য না থাকে তাহলে ইলেকট্রন প্রবাহ হবে না, তখন বিদ্যুৎ তো প্রবাহিতই হবে না। আমরা এরপর আসছি ওহমের সূত্র কি। ওহমের সূত্র একজন বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে, ওনার নাম জর্জ সাইমন ওহম। ওনার নাম অনুসারেই এই সূত্রটা হয়েছে। এখন দেখো এই জর্জ সাইমন ওহম উনি সূত্রটা লিখেছেন, এটাও কিন্তু এমসিকিউতে আসে যে ওহমের সূত্রটা কোন বিজ্ঞানী দিয়েছেন। তাপমাত্রা যদি স্থির থাকে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক, অর্থাৎ I = V। এখানে I হচ্ছে তড়িৎ প্রবাহ, V হচ্ছে বিভব পার্থক্য। তোমার অনুধাবনে আসলো ওহমের সূত্র বলতে কি বুঝো? জ্ঞানমূলকে যদি আসে তাহলে এতটুকুই লিখলেই হবে। যদি জ্ঞানমূলকে আসে ওহমের সূত্রটি লিখো, তখন লিখবে তাপমাত্রা স্থির, অর্থাৎ কোন রাশিটা এখানে স্থির? তাপমাত্রা, টেম্পারেচার তোমার স্থির থাকবে। তাহলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক, অর্থাৎ I = V। অতটুকু মানে I = V মানে কি? দুইটা বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ মানের সমানুপাতিক, এই জন্য সমান সমান চিহ্ন দেওয়া আছে।
এই জন্যই সমান সমান চিহ্ন দেওয়া আছে। তাপমাত্রা এখানে স্থির থাকবে, এটা একটা পয়েন্ট। মনে রাখার কিছু টিপস তোমাদের বলে দিই। এখানে তাপমাত্রাটা স্থির, কোনো নির্দিষ্ট পরিবাহকের এটা আরেকটা পয়েন্ট, প্রবাহিত তড়িৎ প্রবাহ এটা আরেকটা পয়েন্ট, এবং পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যর মানের সমানুপাতিক এটা আরেকটা পয়েন্ট। এভাবে তুমি যদি 3টা পয়েন্ট মনে রাখো তাহলে তুমি অবশ্যই এটা লিখতে পারবে। অনুধাবনে আসলে একটু বড় করে দিতে হবে, আর একটু বড় করে দিতে হবে। কীভাবে অনুধাবনে আসলে? আমরা জ্ঞানমূলকে শুধু এতটুকু লিখলেই হবে, আর অনুধাবনে আসলে আমাকে আরেকটু বিশ্লেষণ করতে হবে। ওহমের সূত্র থেকে বলা যায় যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি থাকলে তড়িৎ প্রবাহের মাত্রা বেশি হবে, বিভব পার্থক্য কম থাকলে তড়িৎ প্রবাহ কম হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আমরা বলছি যদি দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি থাকে তড়িৎ প্রবাহের মাত্রা বেশি হবে, মানে সমান সমান। অর্থাৎ এটাকে আমি বিশ্লেষণ করছি, আই সমান সমান ভি, এটাই বিশ্লেষণ করে এই কথাটা লিখলাম যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বেশি থাকে তাহলে তড়িৎ প্রবাহের মাত্রাও বেশি হবে, কম থাকলে কম হবে। কিন্তু আরেকটা প্যারায় যখন তুমি লিখছো কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয়, রোধ আর তড়িৎ প্রবাহ আই, তাহলে তড়িৎ প্রবাহেও আই সমান সমান ভি ইনভাইটেড আর। অর্থাৎ এখানে হচ্ছে একটি বাড়লে অন্যটি কমবে, অন্যটি কমলে আরেকটি বাড়বে। অর্থাৎ এটা হচ্ছে বিপরীত, এই জন্য এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ তড়িৎ প্রবাহ এ রোধের মানের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কথাটা হচ্ছে একটি বাড়লে অন্যটি কমবে, অন্যটি বাড়লে আরেকটি কমবে, অর্থাৎ বিপরীত হবে। এখানে যেমন সমান সমান হবে আর এখানে হবে কি বিপরীত হবে। তাহলে ওহমের সূত্র পড়ার সময় তোমরা খেয়াল করবে যে আমরা যখন পড়ব তখন কি করব। প্রথমেই জ্ঞানমূলকের জন্য হলে আমি সমানুপাতিক পর্যন্ত লিখব, আর অনুধাবন হলে আমি আরেকটু বিশ্লেষণ করে আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর এটা লিখতে হবে আমাদের। কারণ এখানে হচ্ছে তাপমাত্রা স্থির, নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক। এইটা হলো যে পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি থাকলে তড়িৎ প্রবাহের মাত্রাও বেশি হবে, বিভব পার্থক্য কম থাকলে তড়িৎ প্রবাহের কম হবে। কিন্তু যদি বলি যে এটা ব্যস্তানুপাতিক, রোধের মানের ব্যস্তানুপাতিক, তাহলে তোমাকে আরেকটু বিশ্লেষণ করতে হবে কোনো পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, কারণ বিভব পার্থক্যকে আমরা ভি দিয়েই প্রকাশ করি, কারণ ভোল্ট, রোধ রেজিস্ট্যান্স, এই জন্য আর দিয়ে লিখব, এবং তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে লিখব। তখন তড়িৎ প্রবাহ আই সমান সমান এটা, এই আই সমান সমান ভি ডিভাইড বাই আর, আই সমান সমান ভি, এই দুটা দিয়ে কিন্তু অঙ্ক করা, অঙ্ক সূত্র মনে রাখবে। উপরে যেরকম আমরা দেখলাম বিদ্যুৎ প্রবাহিত হবে বেশি কখন, যখন দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি। নিচেরটায় দেখা গেল না, একটি বাড়লে অন্যটি কমবে, অর্থাৎ ভোল্টেজ বাড়লে তড়িৎ প্রবাহ কমবে, আবার অন্যটি কমলে আরেকটি বাড়বে। অর্থাৎ এভাবে একটা অপরটার বিপরীত হবে, একটা অপরটার কী হবে বিপরীত হবে। এখানে আরেকটি কী করবে বাড়বে। তোমরা যদি কেউ বুঝতে না পারো, আজকাল পাঠদান পরে আমি খুব আস্তে আস্তে করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমরা কেউ বুঝতে না পারো, এখানে আরেকটা হচ্ছে একটি বাড়লে আরেকটি, একটি কমলে আরেকটি বাড়বে। তাহলে এখানে দেখো, আমি এখানে একটা সূত্র অঙ্ক করার জন্য নেক্সট ক্লাসগুলোতে আমি যখন আসবো ধারাবাহিকভাবে, তখন দেখবে এই সূত্রটা দিয়ে অনেকগুলো অঙ্ক করা যাবে। কখনো আই বের করতে বলবে,
কখনো ভোল্ট বের করতে বলবে, কখনো রোধ বের করতে বলবে। তাহলে আমরা ওহমের সূত্রটা মুখস্থ করার দরকার নেই, আগে শিখে অবশ্যই লিখবে, শিখে অবশ্যই তোমরা লিখবে। জ্ঞানমূলক লিখলে এতটুকু লিখবে, অনুধাবন হলে এই পুরোটাই লিখতে হবে তোমাদেরকে। তাহলে আজকে পাঠদান শেষে তোমরা কতটুকু শিখতে পারলে এবং কি কি তোমরা তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই সেটা জানানোর চেষ্টা করবে। আর বিজ্ঞানে সবচেয়ে বেশি অনুসরণ করতে হয় যে যেই বিষয়টাই তুমি বিষয়বস্তু সেটার গভীরে যাওয়ার চেষ্টা করবে, ভালো করে অনুধাবন করবে, তারপরে পড়বে, এরপর লিখবে। তাহলেই তোমার পড়াটা খুব ভালোভাবে আত্মস্থ হবে। আজকে তোমাদের পাঠদান এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরিবারের সকল সদস্যের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।